হ্যাঁ ম্যাডাম বলুন। মিস্টার শিবা, অশোক এখনো বাড়ি আসেনি। বাড়িতে আমরা সবাই ভীষণ ডিস্টার্ব আছি। দুর্গাও ভীষণ কষ্টে আছে। ওর কষ্ট আমি আর দেখতে পারছি না। আমরা কেউ কল করলে সেই কলটাও ধরছে না। আপনি প্লিজ একবার ট্রাই করে দেখুন না। আমি কল করছি ম্যাডাম, উনি যেখানেই থাকুক না কেন খুঁজে আজ রাতের মধ্যে বাড়ি নিয়ে আসবো। আই এম সো সরি মিস্টার শিবা, আমাদের পার্সোনাল ম্যাটারে আপনাকে টানছি, দয়া করে কিছু মনে করবেন না। আরে দয়া করে এইভাবে বলবেন না ম্যাডাম। আপনি আমাকে শুধু মাইনেই দিচ্ছেন না, আমাদের বাড়িতে যা ভালো কাজ সবার পেছনেই আপনি। আমার বড় মেয়ের বিয়েতে আপনার দাদাই টাকা দিয়েছিলেন, আমি বাড়ি বানাবার জন্য আপনি টাকা দিলেন, 1 টাকাও আপনি স্যালারি থেকে কাটেননি ম্যাডাম। যখন আমার স্ত্রী হসপিটালে ভর্তি ছিল আপনি হসপিটালের বিল পেমেন্ট করেছেন। আজ আমার ছেলে এত বড় কলেজে পড়ছে শুধু আপনারই জন্যে। দয়া করে কোনোদিন এসব ভাববেন না ম্যাডাম। আমি আপনাকে ম্যাডাম বলে মনে করি না, আমার নিজের বোনের মতন দেখি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শিবা। আমার মৃত্যু পর্যন্ত যতই সাহায্য করি এর তুলনায় কিছুই না। আমার কষ্টের সময় আপনারা যে এভাবে পাশে দাঁড়ান সেটা আমার অর্জিত সবচেয়ে বড় সম্পদ। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব দেখে নিচ্ছি। স্যার কেন এরকম করছেন? বাড়িতে সবাই ওনার জন্য কত কষ্ট পাচ্ছেন, কোথায় যে খুঁজবো ওনাকে। ওই মেয়ে শিবানী মহারানীর মতো থাকা উচিত ছিল। মহারানীর মতন যার থাকা উচিত ছিল, তুই ওর জীবনে এসে সবকিছু শেষ করে দিলি। তোর জন্য এই বাচ্চাটা কত কষ্ট কত দুঃখ পেয়েছে। এখানেই শেষ হয়নি, ওই মেয়ের আরো কষ্ট পাওয়া বাকি আছে। বেচারি দুর্গা, আমি জানি আমি না থাকলে ওর খুব কষ্ট হবে। বাড়ি কি ফিরে যাব? আমি আর শিবানী যদি একসঙ্গে না থাকি তাহলে তো খুব কষ্ট পাবে, কিন্তু আমি বাড়ি ফিরে যাব না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মিস্টার শিবা বলুন। স্যার আপনি কোথায় আছেন স্যার? আপনি কেন এরকম করছেন? বাড়িতে সবাই আপনার জন্য মন খারাপ করে আছে, আপনি জানেন তো আপনার উপরেই বাড়ির সবাই নির্ভর করে আছে। হঠাৎ করে আপনি যদি এইভাবে বাড়ি ছেড়ে চলে আসেন, বাড়ির সবার তো কষ্ট হবেই স্যার। মিস্টার শিবা, ওরা যাতে কষ্ট না পায় সেই জন্যই আমি চলে এসেছি। স্যার বাইরে কোনো একজন লোক কেউ কিছু বলল, আপনি সেটা শুনে বাড়ি ছেড়ে চলে যাবেন স্যার? দেখুন উনি সাধারণ সাধু নন, ভগবানই ওনাকে পাঠিয়েছিলেন। ওনার দিকে তাকালে মনে হচ্ছিল চোখ থেকে জ্যোতি বেরিয়ে আসছে, আর ওনার বলা প্রত্যেকটা কথা একদম সঠিক।
ওই সাধু অনেক কিছু বললেন যেগুলো শিবানী আর আমি জানতাম। প্রতিটি কথাই সত্যি। এসব কি করে সম্ভব? না মিস্টার শিবা, আমি জানি আমি জীবনে অনেক পাপ করেছি, আর ভগবান আমাকে দেবীর মতো স্ত্রী দিয়েছেন, ভালো একটি মেয়েও দিয়েছেন, কিন্তু আমি ওদের দুজনকে সুখে রাখতে পারিনি। আমি আমার বাড়ির লোকেদের কথা শুনে আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পর্ককেও গুরুত্ব দিইনি। টাকার পিছনে ছুটেছিলাম। আমার নিষ্পাপ আর সরল সোজা স্ত্রী শিবানীর সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম। সবাই এটা সত্যিই বলে, এই জন্মে আমি যা যা পাপ করব তার ফল আমাকে সামনের জন্মে পেতে হবে। কিন্তু এখন নিয়ম বদলে গেছে, ভগবান অনেক ফাস্ট হয়ে গেছে। এখন আমি এই জন্মের পাপের ফল এই জন্মেই ভোগ করে যেতে হবে মিস্টার শিবা। সকালে যদি কারোর সঙ্গে আমরা অন্যায় করি, দেখবেন সন্ধ্যের মধ্যেই তার ফল তাকে পেতে হবে। জীবনে আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি, তার ফল আমরা খুব ভালোই পাব, কিন্তু যদি পাপ করে থাকি তাহলে তার ফলও ভোগ করতে হবে। মিস্টার শিবা, আমার জীবনে আমি অনেক কিছু দেখেছি। দেখুন, আমি ওদের থেকে দূরে চলে এসেছি বলে সেটা ওদের ভালোই হবে। আপনি দেখুন, শিবানী তো দিব্যি সুস্থ ছিল, হঠাৎ করে ওর প্যানিক অ্যাটাক হলো। এসবের কারণ তো আমি নিজে। স্যার, আপনার ধারণাটা একদম ভুল। ম্যাডাম, আপনার মেয়ে, আমরা সবাই আপনার কাছ থেকে দূরে থেকে ভালো থাকবো না স্যার। দয়া করে বাড়ি ফিরে আসুন। মিস্টার শিবা, আমায় একটা কথা বলুন, আমি যদি হঠাৎ করে মারা যেতাম তাহলে কি করতেন? স্যার, 3 দিনের মধ্যে সবকিছু নর্মাল হয়ে যেত। খুব বেশি হলে 1 মাস হলে আপনারা সবাই নর্মাল হয়ে যেতেন। 1 বছর হওয়ার পরে শিবানীও ঠিক নর্মাল হয়ে যেত। এটাই জীবন। পৃথিবীতে আসার সময় আমাদের সঙ্গে কেউ আসে না, আর চলে যাওয়ার সময়ও আমাদের সঙ্গে কেউ থাকে না। এর মাঝে আমরা প্রত্যেকে যাদের সঙ্গে থাকি তারাই বিশেষ।